ইসরায়েলে ইরানের আরো ভয়াবহ হামলা, অনেক হতাহত, গোয়েন্দা প্রধান সহ ৩ কর্মকর্তা হত্যার প্রতিশোধ। সংঘাত বন্ধের আশা ট্রাম্পের। লন্ডন বৈঠকের পর গুণগত পরিবর্তন এসেছে বাংলাদেশে, বলেছেন ডক্টর মঈন খান। মির্জা ফখরুলের সাথে বসলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন, জানিয়েছেন আসিফ নজরুল। চাকরি সংশোধন অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে কাল বড় কর্মসূচি ঘোষণা। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আজও উত্তাল নগর ভবন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভোর না হতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। রবিবার ইসরায়েলের হামলায় ইরানে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি সহ ৩ জন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি হামলায় ২ দেশে ৫ শতাধিক মানুষ হতাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা। সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে, তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন, কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের ওপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, লন্ডন বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে মঈন খান বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে। এই গণতন্ত্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। 13 জন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে, কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে।
7 দিনের মধ্যে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশনা দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার এই আদেশ দেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাইয়ের মানুষ এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হবে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পলাতক অবস্থায় আছেন। এছাড়া এদিন এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 1 জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিযোগে বলা হয়, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংগঠিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশেই আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, সে কারণে আদালত আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। জুলাই মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর উপদেষ্টা এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থানে বর্ষপূর্তির আগেই ভালো আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। স্মরণ করিয়ে দেন, বিএনপি জামাতের কর্মীরা গুমের শিকার হয়েছিল, তাই এই আইনের ব্যাপারে দল দুটি আন্তরিক হবে প্রত্যাশা তার। জানান, নতুন আইনের অধীনে একটি গুম কমিশন করা হবে। মিসিং পারসন সার্টিফিকেটের কথা বিবেচনা করছে সরকার, যেন গুমের শিকার পরিবার উত্তরাধিকার, ব্যাংক অ্যাকাউন্টের মতো বিষয়গুলোতে প্রতিকার পেতে পারে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সুযোগ আছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। দাবি করেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই। কয়েকটা তো হয়েছে, আপনারা জানেন, সিপিসির অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী, আশা করি আর কি, আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি করা হয়। জানানো হয়, মঙ্গলবার আরও বড় সমাবেশ করা হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দেয়া হয়, সোজা কথায় কান না দিলে বিভাগীয় সমাবেশ করতে বাধ্য হবেন আন্দোলনকারীরা। সাফ জানিয়ে দেন, এখন থেকে পিছু হটার সুযোগ নেই। মঙ্গলবার সকাল 11টায় মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে এই সভার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। বেলা 11টার পর নগর ভবনে যান ইশরাক হোসেন। পরে নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা ছিল। সভার শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জরুরি সেবা চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় হয়। গতকালই ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন জনগণের দৈনন্দিন সেবা তাদের তত্ত্বাবধানেই চালু থাকবে, তবে প্রধান ফটকে তালা দেয়া থাকবে। বৈঠকের পর সাংবাদিকদেরকে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে মঙ্গলবার ৭০টি ওয়ার্ড সচিবের সাথে বৈঠক হবে। মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানোর দাবিও জানান ইশরাক হোসেন। আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরো কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায়, এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মোস্তফা মহসিন মন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আন্দোলন সংগ্রামে তার ভূমিকা স্মরণ করেন রাজনীতির সহযোদ্ধারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।